হঠাৎ করে মিস্টার আদ্রর কি এমন হলো যে উনি লিজা ম্যামকে বিয়ে না করে আমায় বিয়ে করার জন্য এমন করে তুলে আনলো? ইয়ানা মুখে এত চিৎকার চেঁচামেচি করলেও মনে মনে ভীষণ খুশি হয়েছে। তবে ও এটা বুঝতে পারছে না যে হঠাৎ করে মিস্টার আদ্রের কি এমন হলো যে। অন্তরার অনেক ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। অবশ্য অন্তরা বসে আছে, কেননা বিয়েটা এখানেই হবে আর কিছুক্ষণের মধ্যেই। অন্তরার মুখটা এমন করে আছে যেন কেউ ধরে ওকে এক গ্লাস করলার জুস খাইয়ে দিয়েছে। তখনই অনেকের ফোনটা বেজে উঠল। কি অবস্থা? রুমে থেকে আমায় কল দিচ্ছে। এই ছেলে বিয়ে করার খুশিতে পাগল হয়ে গেছে। অনেক কথাটা বলে ফোনটা রিসিভ করে কানে রাখলো। তারপর ফোনের ওপাশ থেকে যা বলল সেটা শুনে অনেক চিৎকার করে বলল, ইয়েস! অনেকের ইয়েস বলা দেখে সবাই ওর দিকে তাকালে অনেকের হাসি হাসি মুখটা চুপসে গেল। তারপর অনেকটা গম্ভীর মুখ করে বলল, কি? সারা রুম জুড়ে পিনপন নীরবতা। আদ্রের ড্রয়িং রুমে সবাই বসে আছেন। ওখানে ইয়ানার মা সহ সুয়াগের বাড়ির লোকেরাও আছে। লিজা তো অজ্ঞান হয়ে সোফায় পড়ে আছে। যখন শুনেছে আদ্র ইয়ানাকে বিয়ে করেছে তখনই অজ্ঞান হয়ে গেছে। আর এলিনা বেবি বেবি করে ডেকে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ইয়ানা সোফার এক কোণে জড়সড় হয়ে নিজের শাড়ি মুঠ করে ধরে দাঁড়িয়ে আছে, মুখটা নিচের দিকে করে। আর ওদিকে আদ্র সোফায় বসে আপেল খাচ্ছে আর পরশের সাথে দুষ্টুমি করছে। এত বড় একটা কাণ্ড করার পরেও কোনো হেলদোল নেই। রোজা গিয়ে ইয়ানার পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখলো। সমস্ত নীরবতা ভেঙে কবির বলল, তোর যখন ইয়ানাকেই পছন্দ ছিল তাহলে আগে কেন বলিস নাই? এই বিয়ের করার নাটকটা করার মানে কি? ইয়ানা, তোর থেকে আমি এমনটা আশা করিনি। আমি তো তোকে বিয়ে করার জন্য জোর করিনি, তুই নিজের ইচ্ছে এই বিয়েটা করতে রাজি হয়েছিলি। তাহলে এমনটা করার কারণ কি? ইয়ানা করুণ চোখের মায়ের দিকে তাকালো। সব দোষ ওই মিস্টার ইগোওয়ালা লোকটার। দেখো কেমন করে বসে আছে, যেন কিছুই হয়নি। মন চাইছে ধরে কয়েকটা দিই। কি হলো আদ্র? আমি তোর সাথে কথা বলছি। কি বলবো আমি বাবা? আচ্ছা তোমরাই বলো, আমি কি একবারও বলেছি যে আমি লিজাকে বিয়ে করব? তোমরা বলেছো বিয়ে করতে হবে, তাই আমিও বলেছি যে ওকে বিয়ে করব, কিন্তু একবারও তো বলিনি যে লিজাকেই বিয়ে করব। সেদিন যখন বললাম যে লিজার সাথে তোর বিয়ে, ওর বাবা মাকে আসতে বলেছে, তখন তো একবারও বললি না যে তুই লিজাকে নয় বরং ইয়ানাকে বিয়ে করবি। আচ্ছা বাবা, লিজার সাথে বিয়ে তোমরা ঠিক করেছো, আমি নই। আর আঙ্কেল আন্টি তো আসতেই পারে আমার বিয়েতে, তাই না? তোমরা বিয়ে করতে বলেছিলে, করছি। এখানে তো আর কোনো কথা বলার কারণ দেখছি না। আচ্ছা বাবা, যা হওয়ার হয়ে গেছে, ব্যাপারটা এখানেই মিটমাট করে নেওয়াই ভালো। আর আন্টি, আপনি প্লিজ লিজাকে নিয়ে রুমে যান। এত কিছু পরেও তোমার কি মনে হয় অনেক যে আমরা এখানে আর থাকবো? কখনো না। আমরা আজই এক্ষুনি এখান চলে যাব। ওঠো বেবি। এলিনা, হচ্ছে কি? দেখছো তো এখানে একটা সমস্যা হয়েছে, এভাবে কথা না বলে চুপ থাকো না। আলম সাহেব খুবই শান্তশিষ্ট লোক, কিন্তু বউকে ভয় পায়। তুমি চুপ থাকো। তুমি এখানে আর এক মুহূর্ত থাকবে না। তুমি গাড়ি বার করো। আলম সাহেব বইয়ের ওপর কথা বলতে পারল না। অগত্য সবার থেকে বিদায় নিয়ে সেই রাতেই বেরিয়ে গেল। এবার আমাদেরও যেতে হবে। চল সোহাগ। আম্মু, আমিও যাব। প্লিজ তুমি রাগ করো না, আমার কথাটা তো শোনো। কিচ্ছু শোনার নেই আমার সোহাগ, আমি যাচ্ছি, তুই আয়। এই বলে ইয়ানার মা বেরিয়ে গেল। সোহাগ বেরিয়ে যাওয়ার আগে ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, এরকমটা না করলেও পারতি না? সত্যি কি আমি এই অপমানটা প্রাপ্য? আচ্ছা তুই বল, আমি কি কখনো তোকে বলছি যে আমি তোকে বিয়ে করতে চাই? বল, বলছি? কেন এমনটা করলি? কেন এভাবে আমাকে ডেকে এনে এমন অপমান করলি? জানি তুই উত্তর দিবি কি না দিবি, জানি তুই উত্তর দিবি না, কেননা তোর কাছে এর কোনো জবাবই নেই। আসি, ভালো থাকিস। কথাটা বলে সোহাগ চলে গেল। পুরোটা সময় ইয়ানা অপরাধী চোখে সোহাগের দিকে তাকিয়েছিল। আচ্ছা, যা হওয়ার হয়েছে। অন্তরা যাও, ইয়ানাকে নিয়ে রুমে যাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা, ইয়ানা চলো। আজ থেকে কিউটি পাই আমাদের সাথেই থাকবে। ইয়ে মজা মজা। পরশ লাফাতে লাফাতে ইয়ানার আগে আগে চলে গেল। আদ্র রুমে ইয়ানার বসে আছে। বলতে গেলে আদ্রের সাথে ঝগড়া করার জন্য অপেক্ষায় আছে। আজকে ওনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। উনি কেন এমনটা করলো আজকে? শুধুমাত্র ওনার জন্য আম্মু আমায় ভুল বুঝলো, সোহাগ ভাই ভুল বুঝলো। আম্মু আজকে অনেক কষ্ট পেয়েছে। যে করেই হোক আম্মুকে বোঝাতেই হবে যে আমি কিছু করিনি, যা করার সব মিস্টার আদ্র করেছে।
ইয়ানার ভাবনার মাঝে আদ্র রুমে ঢুকলো। আদ্র রুমে ঢুকার সঙ্গে সঙ্গে ইয়ানা খাট থেকে নেমে আদ্রের সামনে গিয়ে কোমরে হাত রেখে দাঁড়ালো। ইয়ানার এভাবে দাঁড়ানো দেখে আদ্র ভ্রুকুচকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো সে। কি যাই? এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, এভাবে গুন্ডাদের মতো আমাকে তুলে আনার মানে কি? হ্যাঁ, কেন করলেন এমনটা? আজকে শুধুমাত্র আপনার জন্য সবাই আমাকে ভুল বুঝলো। আমি জানি আপনি ইচ্ছে করে এমনটা করেছেন যাতে সবাই আমাকে ভুল ভাবে। এখন আমি কি করব? ইয়ানার এভাবে বকবক করা দেখে আদ্র হাত দিয়ে ইয়ানাকে থামিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আদ্রের এহেন কাণ্ডে ইয়ানা তো পুরো টাস্কি। আরে এটা কি হলো? আমি ওনার সাথে কথা বলছিলাম আর উনি আমায় পাত্তা না দিয়ে চলে গেল। ধ্যাৎ। সেদিন পুরো রাতটাই প্রায় ইয়ানা আর আদ্রর ঝগড়া করেই কাটলো। ঝগড়া বললে ভুল হবে, ইয়ানা শুধু বলেছে আর আদ্র কানের ওপর বালিশ দিয়ে শুয়েছিল। শেষে ইয়ানা না পেরে ও আস্তে করে আদ্রের পাশে শুয়ে পড়ল। সকালে শুনেছি নতুন কাপলদের বিয়ের পরের দিন সকালটা শুরু হয় তার বরের বুকের উপর বউয়ের মুখ দেখে। আর আমার ভাই আর তার বউ রুমের দরজা হাট করে খোলা রেখে দুজন দুদিকে মুখ করে ঘুমিয়ে আছে আর মাঝখানে বালিশ। সত্যি আমার ভাইকে আমায় দেখে শেখা উচিত যে বউকে কিভাবে কন্ট্রোল করতে হয়। কি বললে? আরে আমি বললাম যে আমার ভাই এর আমাকে দেখে শেখা উচিত যে কিভাবে বউকে ভালোবাসতে হয়। অনেক ভালোবাসাবাসি হয়েছে, এখন ওদের ডাকি চলো। কাল অনেক রাতে হয়তো দুজন ঘুমিয়েছে, রাতে মনে হয় বিশাল ঝড় হয়েছে, ঘুমানোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ইয়ানা, এই ইয়ানা ওঠো। অন্তরার ডাকে ইয়ানা চোখ কষলে উঠে বসে পড়ল। অনিককে দেখে তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিল আর মনে মনে আদ্রকে রাগ করতে লাগলো যে রাতে দরজা দিই নাই কেন। তা আমার দেবরকে পেয়ে এতই খুশি হয়েছে যে রাতের রুমে দরজা দিতেই ভুলে গেছো? অন্তরার কথায় ইয়ানা ভীষণ লজ্জা পেল, কেননা এখানে অনিক আছে। ইয়ানাকে এভাবে লজ্জা পেতে দেখে অনিক বলল, আরে লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তো তোমার ভাই। আচ্ছা সরো দেখি, আমি আদ্রকে ডাকি, অনেক বেলা হলো তো। এই যা, কত বেলা হয়ে গেছে আর আমি বাড়ির নতুন বউ হয়ে এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। ছি, কি মনে করবে সবাই? মনে মনে বলল ইয়ানা। এই আদ্র ভাই আমার ওঠ, অনেক বেলা হয়েছে, অফিসে যেতে হবে তো। আরে ওঠ না, তুই তো এমন ছিলি না, আজকে সকালে তো জগিং এও গেলি না। উফ ভাইয়া, ঘুমোতে দে না। কাল রাতে ওই চুড়েলটার জন্য একটু ঘুমাতে পারিনি। এই দেখুন, বিরক্ত করিস না। ঘুম ঘুম গলায় কথাটা বলে আদ্র আবার ঘুমিয়ে গেল। আর এদিকে তো ইয়ানা ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। কত বড় সাহস লোকটার, আমাকে চুড়েল বলছে। বলছি কি ভাইয়া, ওনার ঘুম এভাবে ভাঙাবেন না। ওনার ঘুম ভাঙানোর জন্য অন্য ব্যবস্থা আছে। কি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ইয়ানা ওয়াশরুমে গিয়ে মগে করে পানি নিয়ে এসে আদ্রের গায়ে ছুঁড়ে মারল। আরে এটা কি করলে? আমি কিছু জানি না। অন্তরা চলো আমরা যাই, এরা যা ইচ্ছে করুক, এদের মাঝে থেকে অকালে প্রাণটা খোয়াতে চাই না। ইয়ানা ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর ওর সামনে আদ্র চোখ লাল করে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ভালো করে ঘুম হয়নি, তাই জন্য চোখ লাল টকটকে হয়ে আছে। মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়ানা তখন ভেবেছিল যে মজা করে পানি দিলে আদ্র কিছু বলতে পারবে না, কেননা অনেক অন্তরা ওর সাথেই আছে। কিন্তু ইয়ানার ভাবনাকে ভুল প্রমাণিত করে ওকে এখানে ফাঁসিয়ে দিয়েই দুজনে পালিয়েছে। ইয়ানাও অবশ্য পালাতে চেয়েছিল, কিন্তু আদ্র আর পালাতে দিল কই, পালানোর আগেই ওকে ধরে ফেলেছে। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার গায়ে পানি দেওয়ার? ইয়ানা ভয়ে কিছু বলতে পারছে না। অবশ্য অন্য সময় হলে আদ্রের সাথে তর্ক করে ও জিতে যেত, কিন্তু এখন দোষ তো ওর, তাই ও কিছু বলতে পারছে না। কি হলো? কথা না বললে এইভাবে চুপ করে আছো কেন? ইডিয়েট! দেখুন, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি কি এমন করেছি যে আপনি আমায় এভাবে বকা দিচ্ছেন? তুমি কি করেছো? ওকে ওয়েট। এই বলে আদ্র গায়ের সাথে কাঁথাটা সরিয়ে বিছানা থেকে নেমে ইয়ানার কাছে গেল। তারপর টুক করে ইয়ানাকে কোলে তুলে নিল। ইয়ানা বুঝতে পারছে না আদ্র ঠিক কী করতে চাচ্ছে। আদ্র ইয়ানাকে কোলে নিয়েই ওয়াশরুমের দিকে গেল। তারপর ইয়ানাকে শাওয়ারের নিচে নামিয়ে শাওয়ার অন করে দিল। এদিকে ইয়ানা তো রেগে ফেটে যাচ্ছে, দাঁত কিরমির করে বলল, এটা কি করলেন আপনি? আমি তো ভিজে গেলাম। আর ইউ ম্যাড? আদ্র ইয়ানার বলা কথাটা ওকেই ফিরিয়ে দিল।
আপনি এখনো জিজ্ঞাসা করছেন যে আপনি কি করেছেন? দেখতে পাচ্ছেন না কি করেছেন? সকাল সকাল আমায় এভাবে ভিজিয়ে দিলেন কেন? আমি কি এমন করলাম যে তুমি এভাবে রাগ করছো? এই একই প্রশ্ন আমারও। সকাল সকাল তুমি আমায় ভিজিয়ে দিলে কেন? আর আমি যখন তোমায় কথাটা বললাম, উল্টে তুমি কি বললে? যে তুমি কি এমন করেছো যে আমি এভাবে বকা দিলাম? শোনো, এরপর থেকে আদ্র চৌধুরীর সাথে পাঙ্গা নিতে আসলে ভেবে চিনতে আসবে, বুঝলে খুকি? কথাটা বলে আদ্র নিজের মুখ থেকে পানি নিয়ে ইয়ানার মুখে দিয়ে চলে গেল। উনি নিজেকে কি ভাবে কে জানে? একে তো আমায় ডাকাতি করে বিয়ে করেছে, তার ওপর এত বড় বড় ডায়লগ। ওকে মিস্টার আদ্র চৌধুরী, আমিও এইটা মনে রাখবো। তবে আপনিও মনে রাখবেন, আপনি ইনায়ের সাথে পাঙ্গা নিয়েছেন, এর ফল আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। দুটো রুমে যে কি করছে কে জানে। তখন ওভাবে মেয়েটাকে রুমে একা ফেলে আসা ঠিক হয়নি, বলো? আরে এত চিন্তা করছো কেন? আমার ভাই কি বাঘ নাকি যে ইয়ানাকে খেয়ে ফেলবে? কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা না করে খাও তো। তখনই আদ্র হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে নিচে আসলো। সে কি রে, এটুকু সময়ের মধ্যে সবকিছু করে আবার গোসলও করে ফেললি? হোয়াট? পাগলের মতো কি সব বলছিস? কি করবো আমি? কেন বাসর? কি এসব ভুলভাল চিন্তা মাথা থেকে সরা, ভালো হ। ভাবি, আপনার গুণধর বরকে একটু সামনে রাখুন। কথাটা বলতে বলতে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে যাওয়ার আগেই ইয়ানা দৌড়ে এসে বসে পড়ল। এটা কি হলো? যা হবার তাই হলো। চেয়ার ফাঁকা ছিল তাই বসে পড়লাম, সিম্পল। একে তো আমি... আরে ভাই, আমার এত রাগ করলে হয় নাকি? বউ হয়তো তোর, যা ওর পাশের চেয়ারটায় বসে পড়। আদ্র রাগে একটা লুক দিয়ে ইয়ানার পাশের চেয়ারে বসে পড়ল। ইয়ানা এমন একটা ভাব করলো যেন আদ্রকেও চেনেই না। তখনই ওখানে কবির আসলো। কবিরকে দেখে ইয়ানা মাথার কাপড়টা আরেকটু টেনে দাঁড়িয়ে পড়ল। কবির এসে চেয়ারে বসে বলল, আরে ইয়ানা, তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? বসো বসো বসো। আর তুমি এটা ভেবো না যে আমরা তোমার উপর রেগে আছি। আসলে আমার ছোট ছেলেটা, ও মনি, তুমি কিছু মনে করো না, অনেক আমাকে সব বলেছে। এক মিনিট ভাইয়া, তোমাকে কি বলেছে বাবা? এই, তুই বাবাকে কি বলেছিস? আদ্র কথায় অনেক আদ্রর দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কিছু না জানার ভান করে বলল, কই কিছুই না তো। উল্টো পাল্টা বাবাকে কি বলেছিস তুই? তোকে অত শুধু জানতে হবে না, আমরা সব জানি। আর ইয়ানাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। তুই বস মা। তুই বললাম বলে আবার রাগ করেছিস নাকি? এ মা, না 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 আন্টি, রাগ করবো কেন? আন্টি? কে আন্টি? খবরদার যদি আবার আন্টি বলিস। মা বলবি এখন থেকে, বুঝলি? এখন তো তোমরা মেয়ে পেয়ে গেছো আর আমাকে ভুলেই গেছো। পাশের চেয়ার থেকে মন খারাপের অভিনয় করে বলল অন্তরা। তুই চুপ কর পাকা মেয়ে, আমি কাউকেই ভুলি নাই। আজ থেকে আমার দুটো ছেলে দুটো মেয়ে। এ বাবা, তাহলে তো আমাদের বর আমাদের ভাই হয়ে গেল। অন্তরার কথায় সবাই হেসে দিল। তখনই চোখ ডলতে ডলতে ওপর থেকে পরশ নামলো। এই তো আমার দাদু ভাই চলে এসেছে। তা ঘুম কেমন হলো? অনেক ভালো। জানো তো দাদুন, আজকে না আমি একটা স্বপ্ন দেখেছি। তাই? তা কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখেছি যে চাচু ও কিউটি পাই বক্সিং খেলছে। দুজনের মাথায় হেলমেট, হাতে ওই বক্সিং খেলার মতো মোটা গ্লাভস। তারপর ঘন্টা বাজতেই ডিসুম ডিসুম শুরু হয়ে গেছে। অনেকক্ষণ মারামারি হওয়ার পর কিউটি পাই চাচু মুখে জোরে একটা ঘুষি দিয়েছে আর চাচু দুইটি দাঁত ভেঙে নিচে পড়ে গেছে। পরশের স্বপ্নের কথা শুনে সবার হাসি পেলেও আদ্রের ভয় কেউ হাসলো না। তবে ইয়ানা হাসি আর চেপে রাখতে পারলো না, হু হা করে হেসে দিল। পাশে বাবা আছে খেয়াল হতেই জিব্বায় একটা কামড় দিয়ে মুখ চেপে হাসতে লাগলো। আদ্র রেগে বলল, এই ইডিয়েট মেয়ে, একদম হাসবে না। আর এই চ্যাম্প, এসব কি বাজে স্বপ্ন দেখো? আজ থেকে তোমার টিভি দেখা অফ। টিভিতে কি সব উল্টাপাল্টা দেখবে, তারপর রাতে সেসব স্বপ্নই দেখবে। এই ভাইয়া, তুই না ওর বাবা, বোঝা ওকে। কি বোঝাবো? আমার ছেলে ভুল কি বলেছে? ও যা দেখেছে তাই বলেছে। এখন তুই যদি খেলায় হেরে যাস তাহলে ও কি বলবে বল? যেমন বাবা তেমন তার ছেলে। আদ্র অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইয়ানা আজকে আর অফিস যাবে না।
তবে বাড়ির সবাই ওকে অফিস যেতে নিষেধ করেছিল। কি দরকার এখন অফিসে যাওয়ার? তবে ইয়ানা বলেছে ও অফিসে যাবেই, কেননা ও চায় না অন্য কারোর টাকা ওর মাকে দেয়। ইয়ানা বলেছে যে ও মাস শেষে যেই টাকাটা পাবে সেটা ও ওর মায়ের হাতে তুলে দিবে। ইয়ানার এই কথাই কেউ আর দ্বিমত পোষণ করেনি। আদ্রও বলেছে যে ইয়ানা ঠিকই বলেছে। প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, সারা জীবন কেন ওপরের ভরসায় থাকবে। শুনুন, আজকে আপনি আমার সাথে আমাদের বাসায় যাবেন। তারপর মাকে বলবেন যে আমার এখানে কোনো দোষ ছিল না, সব দোষ আপনার। কাল থেকে আম্মু আমার সাথে কথা বলেনি, ফোন দিলেও রিসিভ করছে না। কেন বলবো? ওকে, বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কোট গায়ে দিতে দিতে বলল আদ্র। কি শর্ত? শর্তটা হলো তোমাকে আমায় আদ্র ইয়ানার দিকে এগোতে এগোতে বলল। তোমাকে আমায় আপনাকে আমায় কি? আদ্র ইয়ানার আরও কাছে চলে গেল। ইয়ানা পেছুতে পেছুতে একদম দরজার সাথে লেগে গেল। দেখুন, আপনি এমনটা করতে পারেন না। এভাবে একটা অবলা মেয়েকে একলা পেয়ে সুযোগ নেওয়া ঠিক না। কি অবলা? আর কিসের সুযোগের কথা বলছো ইডিয়েট? তোমার সময় সব সময় এক লাইন বেশি ভালো। আমি বলতে চেয়েছি যে তোমাকে আমায় সরি বলতে হবে, তারপর আমি আন্টিকে সব কথা বলবো। কি? আমি সরি বলবো? তাও আবার আপনাকে? কেন? কোন দুঃখে আর কিসের জন্য? উল্টো সরি তো আপনি বলবেন আমায়, কেননা আপনার জন্যই আম্মু আমার সাথে কথা বলছে না। আমি অত জানি না, তুমি আমায় সরি বলবে, তারপর আমি তোমার মাকে সব বলবো। রাজি থাকলে বলো, নয়তো আমি গেলাম, বাই। এই না না না, আপনি যাবেন না প্লিজ। যাবো না বলছো? কি করতে চাইছো তুমি? এভাবে হাত ধরেছো কেন? এই লোকটার মাথায় সব সময় উল্টাপাল্টা চিন্তা ঘোরে, কখন কি করে আমায় ফাঁসিয়ে দেবে কে জানে। অত কিছু না ভেবে সরিটা বরং বলেই দিই। আর এখনো তেমন কেউ নেই এখানে। শুনুন, বলো। সরি। মিন করে কি বলো বুঝি না, জোরে বলো। সরি, একটু জোরে বললাম। এবার ইয়ানা রেগে আদ্রের কানের কাছে গিয়ে জোরে বলল, সরি সরি সরি। আস্তে বলো, কানের পর্দা ফেটে গেল। বলা তো নয় যেন মাইক। শুনেছি আমি। আর হ্যাঁ, বিকেলের দিকে রেডি হয়ে থাকবে, আমি এসে নিয়ে যাবো। ওকে, এবার খুশি? অনেক খুশি। কি বললে? আবারও কানের কাছে গিয়ে বলবো নাকি? না থাক, তোমার যে গলা না জানি আবার আবার কানে কালা হয়ে যায়। ওকে থাকো তুমি, আমি গেলাম। আদ্র চার পানে তাকিয়ে আনমনেই হেসে উঠল ইয়ানা। দেখতে দেখতে আদ্র ইয়ানার বিয়ের 1 মাস পূর্ণ হয়ে গেল, কিন্তু ওদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এখনও দুজনে সেই টম অ্যান্ড জেরির মতোই আছে। ইয়ানার কথা মতো সেদিন আদ্র ইয়ানাকে নিয়ে ওর মায়ের কাছে গিয়ে সবটা বলেছিল, আর নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয়েছিল। এখন মোটামুটি সবটা ঠিক আছে। আজকে সকাল থেকে ইয়ানার কেমন যেন মাথাটা ব্যথা করছে, আর গলার মধ্যেও কেমন খচখচ করছে, পেটেও হালকা ব্যথা করছে, যেন এক্ষুনি বমি হয়ে যাবে। বলতে বলতে ইয়ানা দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর হড়হড় করে বমি করে দিল। এখন একটু ভালো লাগছে। টাওয়াল দিয়ে মুখটা মুছতে মুছতে রুমে এসে কেবলই বেডে বসছিল ইয়ানা, তখনই অন্তরা রুমে আসলো। এ কি কি হয়েছে তোমার? মুখটা এমন লাগছে কেন? শরীর খারাপ নাকি? অন্তরা এখন 8 মাস চলছে। ভারী পেট নিয়ে চলতে ফিরতে একটু সমস্যাই হয়। আপু, তুমি আবার এই শরীর নিয়ে আসতে গেলে কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আর কি বলো তো, সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না। এখনই আবার বমি করে আসলাম, তার উপর আজকে আবার অফিসে জরুরি একটা মিটিং আছে, কি যে করব। সে কি, তোমার বমি হচ্ছে? এটা তো খুশির সংবাদ। বাবা, আমার দেবর তো দেখছি একদম ট্রেনের মতো ছুটছে। বিয়ের 1 মাস হতে না হতেই খুশির সংবাদ নিয়ে আসলো। বাহ, তুমি দাঁড়াও, আমি সবাইকে বলি আসছি। ইয়ানা যেন বোকা বনে গেছে। ও বলল কি আর অন্তরা বুঝলো কি? কাল রাতে ভাজা পোড়া খেয়েছে, তাই হয়তো গ্যাস বেড়েছে। এই জন্যই বমি হয়ে এখন একটু ভালো লাগে। আর আপু তো একদম অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছে। না না, এক্ষুনি আপুকে থামাতে হবে, নয়তো মান ইজ্জত আর কিচ্ছু থাকবে না। আরে আপু আপু, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই শরীর নিয়ে এত দৌড় ঝাঁপ করা ঠিক নয়। আর তুমি জানো না তোমার দেবরদের সাথে আমার সম্পর্ক কেমন? তোমার মনে হয় তোমার দেবর আমার কিছু করবে?
অন্তরা একবার ইয়ানার পা থেকে মাথা অবধি দেখে বলল, না, আমারই ভুল, আমি তো ভুলেই গেছিলাম। তোমরা হলে টম অ্যান্ড জেরি। আচ্ছা তুমি রেডি হও, আমি রুমে গেলাম। অন্তরা বেরিয়ে যাওয়ার পরপরই আদ্র রুমে ঢুকলো। তারপর তাড়াহুড়ো করে রেডি হতে লাগলো। আদ্রকে দেখে ইয়ানার অন্তরা তখনকার বলা কথা মনে পড়ে গেল আর নিজে নিজেই হাসতে লাগলো। আদ্র আয়নায় দাঁড়িয়ে নিজের টাইটা বাঁধছিল, তখনই দেখলো ইয়ানা পাগলের মতো হাসছে। আমাকে দেখতে কি সার্কাসের জোকারের মতো লাগছে? এমন হা করে তাকিয়ে হাসছো কেন? আমি মোটেও হাহা করে হাসি না, ওকে? জানেন তো একটু আগে আপু কি বলেছিল? তারপর ইয়ানা আদ্রকে সবটা বলল। আপু তো জানেই না তার দেবর কিছু করতেই পারে না। এই আপনার আবার কোথাও কোনো সমস্যা নেই তো? না মানে চোখের সামনে এত সুন্দরী হট বউ ঘুরে বেড়ায়, তাও কিছু করেন না। এবার তো আবার ডাউট হচ্ছে, সত্যি আপনার সবকিছু আছে তো, নাকি শুধু বডিটাই আছে আর সব ফাঁকা? কথাগুলো বলে আবার হাসতে লাগলো ইয়ানা। হাসতে হাসতে আদ্রর দিকে তাকিয়ে দেখে আদ্র চোখ লাল করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই ইয়ানার হুঁশ আসলো, ও ঝুলে ঝুলে কী সব বলে ফেলেছে। এখন আদ্র যে ওকে কি করবে সেটা ভেবেই ভয়ে শুকনো ঢোক গিলল। আদ্র আস্তে আস্তে ইয়ানার দিকে এগিয়ে গেল। তারপর ওকে দেয়ালের সাথে চেপে ধরে এক হাত ইয়ানার কোমরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, মিসেস ইয়ানা চৌধুরী, তুমি যেন কি বললে? আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা? তা তুমি কি দেখতে চাও আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা? যদি চাও তাহলে বলো, এখনই দেখাতে পারি। তো কি বলো, খুলে ফেলবো নাকি? বাঁকা হেসে বলল আদ্র। আদ্রর কথা শুনে শুকনো ঢোক গেলে দুই হাত নিজের মুখটা ঢেকে বলল ইয়ানা। ছি, এই না না, আমি কিছু দেখতে চাই না। আপনার সব ঠিকই আছে, এখন আমায় ছাড়ুন প্লিজ। কেন ছাড়বো কেন? আজ তো তোমায় আমি সব কিছু দেখিয়ে ছাড়বো। ও হ্যাঁ, আর কি যেন বললে? তোমার মতো হট বউ থাকলেও আমি কিছু করি না কেন? তোমার করার বুঝি খুব শখ। তুমি তো আদ্র চৌধুরীকে চেনো না। একবার যদি আদর করা শুরু করি তাহলে সামাল দিতে পারবে তো? কি বলছেন এসব? ছাড়ুন আমায়, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর আজকে না মিটিং আছে। ছাড়ু তো বটে, তবে আজকে যা বলেছো বলেছো, আগামীতে আর বলো না। তাহলে এভাবে বলবো না, সোজা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যে আমি কি পারি আর কতটা পারি। তখন বুঝবে আদ্র কি পারে আর কি পারে না। জলদি এসো, আমি নিজে অপেক্ষা করছি। আদ্র ইয়ানাকে ছেড়ে চলে গেল। উফ বাবা, বাঁচলাম। একটুর জন্য আমার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। এই লোকটা ভেতরে ভেতরে এত বাজি, ওপর থেকে দেখলে মনেই হয় না। না বাবা, আর কিছু বলবো না। শেষে দেখা যাবে আমার মতো মাসুম বাচ্চার সাথে উল্টো পাল্টা কিছু করে দিয়েছে। তারপর ইয়ানা নিচে নেমে আদ্রের সাথে অফিসে চলে গেল। ইয়ানা আদ্রের সাথেই অফিসে যায়, তবে এখনও অফিসে সবাই জানে না যে ইয়ানার সাথে আদ্রের বিয়ে হয়ে গেছে। যথারীতি ওরা দুজনে অফিসে ঢুকলো, তারপর সোজা মিটিং রুমে চলে গেল। ওখানে সবাই আগে থেকেই বসেছিল। আদ্র গিয়ে চেয়ারে বসে পড়লো। আদ্রের পাশের চেয়ারে অনিক আর সবার শেষে ইয়ানা বসলো। তারপর আদ্র আর অনিক সবাইকে প্রজেক্টটা বোঝাতে লাগলো। ইয়ানাও মন দিয়ে শুনছিল, কিন্তু হঠাৎই ওর পেটে আর কোমরে ব্যথা শুরু হলো। যদিও ব্যথাটা সকাল থেকেই হচ্ছিল, তবে এখন যেন বেড়ে গেল। নিচে ভেজা ভেজা মনে হলো, এতে যেন ইয়ানার জান যায় অবস্থা। ও যা ভাবছে যদি সেটা হয় তাহলে তো সব শেষ। এতগুলো মানুষ রয়েছে এখানে। ইয়ানা আজকের দিকটা দেখে নিল, তারপর সবার চোখের আড়ালে চেয়ারের দিকে তাকাতে ওর পিলে চমকে গেল। ও যা ভেবেছে সেটাই হয়েছে। এই জন্যেই সকাল থেকে কোমরের মধ্যে ব্যথা করছিল, আর ও বুঝতেই পারেনি। প্রায় অনেক সময় পর মিটিং শেষ হলো। আদ্র সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে মিটিং শেষ করলো। লাঞ্চ টাইমের সময় হয়ে গেছে, তাই সবাই একে একে বেরিয়ে গেল। কিন্তু ইয়ানা এখনও সেই চেয়ারেই বসে আছে। আদ্র বেরিয়ে যেতে গিয়ে দেখলো ইয়ানা সেই আগের মতোই বসে আছে। তাই আবার ও ফিরে এসে ওকে বলল, কি হলো, এভাবে বসে আছো কেন? মিটিং শেষ, চলো। নাকি সকালের রেশ এখনো কাটিনি? ফাঁকা রুমে রোম্যান্স করতে ইচ্ছে করছে নাকি? মজা করে বলল আদ্র। আপনি চলে যান, আমি পরে যাব। কেন পরে যাবে? কেন এখনই যাবে? আর এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, যাও লাঞ্চ করে নাও, ওঠো। আপনি প্লিজ যান, আমি বলছি তো আমি পরে যাব। তবু আমায় জোর করছেন কেন? ভালো লাগছে না আমার। আমি খাবো না, খিদে নেই আমার, আপনি যান।
কেন যেন ইয়ানার কথাটা আদ্রের পছন্দ হলো না। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ করে ইয়ানার কি এমন হলো যে ও এভাবে কথা বলছে। আদ্র কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে থাকলো, দেখলো ইয়ানা ওর পেটে হাত দিয়ে পেট চেপে ধরে আছে। আদ্রের কেন যেন সন্দেহ হলো, তাই ও ইয়ানাকে জোর করে ধরে চেয়ার থেকে উঠিয়ে দিল। ইয়ানা আদ্রকে কিছু বলতে গিয়েও পারল না, উল্টে লজ্জায় মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকলো। আদ্র চেয়ারের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেছে। ইয়ানাকে ধরে ওর কাছে নিয়ে এসে নিজের গায়ের থেকে কোটটা খুলে ইয়ানার কোমরে বেঁধে দিল, তারপর ওকে কোলে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এতক্ষণ মাথা নিচু করে থাকলেও আদ্রের করার কাজেই ইয়ানা মাথা তুলে আদ্রের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আদ্র গলা জড়িয়ে মুচকি হেসে মাথাটা আদ্রের বুকে এলিয়ে দিল। আদ্র ইয়ানাকে কোলে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়েছিল। ইয়ানা তো লজ্জায় কোনো দিকে তাকাতেই পারেনি। অনেক কেবলই মুখে বার্গারটা দিচ্ছিল, আদ্রের এহেন কাজে ও যেন চিবাতেই ভুলে গেছে। স্যার, আপনার কেক নিন। অনেক আদ্রের দিকে তাকিয়ে থেকেই ওয়েটারের হাত থেকে কোক না নিয়ে পাশ থেকে পানির গ্লাসটা মুখে দিয়ে বলল, ছি, এটা কেমন কোক? এটা একটা কোক হলো, বোতলের মধ্যে পানি দিয়ে বলছেন কোক আপনাদের নামে। তো দুর্নীতির মামলা দেওয়া উচিত, দিনে দুপুরে মানুষকে ঠকাচ্ছেন। কিন্তু স্যার, আপনি তো কেকটা নেননি, আপনি তো পানির গ্লাস নিয়েছেন। ওয়েটারের কথায় অনেক ওর হাতের দিকে তাকিয়ে দেখলো ও সত্যি পানির গ্লাস নিয়েছে। আমার ভাই তো দেখছি ওর কাজে কর্মে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, ওই হলো, দেন কোকটা দিন আর আপনি যান। ওয়েটারটা অনেকের দিকে তাকাতে তাকাতে চলে গেল। আদ্র ইয়ানাকে কোলে নিয়ে রুমে এসে ওকে নামিয়ে দিয়ে বলল, তুমি চেঞ্জ করে আছো? আর হ্যাঁ, সব কিছু আছে তো নাকি আমি? না না না, আমার সব কিছু আছে, আমি এক্ষুনি চেঞ্জ করে নিচ্ছি। মাথা নিচু করে কথাটা বলেই ইয়ানা ওয়াশরুমে চলে গেল। তার কিছুক্ষণ পর বেরিয়ে আসলে আদ্র বলল, আচ্ছা, লোকটা এতটাও খারাপ নয়, অনেক কেয়ারিং একটা বর, শুধু মাঝে মাঝে একটু বদগিরি করে, তবে মনটা অনেক ভালো। আজকে উনি না থাকলে ভীষণ লজ্জায় পড়তে হতো। ইয়ানার ভাবনার মাঝে বাড়ির কাজের লোক খাবার নিয়ে আসলো। ইয়ানা খাবারটা খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এখন একটু ঘুমালে ভালো লাগবে, তাছাড়া কোমরটাও হালকা ব্যথা করছে। সন্ধ্যায় আদ্র আসার আগেই অনেক বাসায় চলে আসছে। তাড়াতাড়ি করে নিজের রুমে চলে গেল, দেখলো অন্তরা বেডে বসে আছে। এই তুমি এখানে বসে আছো আর ওদিকে যে অনেক কিছু হয়ে গেছে। আরে আস্তে অনেক, আগে তো ফ্রেশ হও, জামা খুলো, চেঞ্জ করো। আরে ওসব করার সময় নেই, আজকে যা হয়েছে তুমি যদি জানো তাহলে লুঙ্গি ডান্স করবে। আমার তো মনে হচ্ছিল তখনই তোমায় ফোনে বলে দিই, তবে ফোনে বললে মজা পেতে না, তাই অনেক কষ্টে পেটে চেপে রেখেছে, এখন আর রাখতে পারছি না। তোমায় না বললে সত্যি পেট ফেটে যাবে। তাহলে তাড়াতাড়ি বলো কি হয়েছে, তোমার আর পেটে চেপে রাখতে হবে না, বলো বলো। জানো, আজকে লাঞ্চের সময় আমি যখন লাঞ্চ করছিলাম তখন দেখি আমার ভাই ইয়ানাকে কোলে নিয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। কি? আদ্র ইয়ানাকে কোলে নিয়ে তারপর এতগুলো মানুষের সামনে দিয়ে বেরিয়ে আসছে? আমি অবশ্য বিকেলের দিকে ইয়ানাদের রুমে গিয়েছিলাম, দেখলাম ও ঘুমাচ্ছে, তাই আর জাগায়নি। কিন্তু তলে তলে যে এত কিছু হয়েছে আমি তো জানিই না। দাঁড়াও, ইয়ানা পরশকে পড়ানোর শেষে বার হলেই ওকে চেপে ধরবো। ওকে শোনো, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। জানো তো কিউটি পাই, আমরা না একটা বন্ধু নেই। আর মামা আর পাপা সেই কবে বলেছিল যে একটা বনু আনবে, এখনো আনলোই না। আনবে সোনা, তা তোমার স্কুলেও কোনো বন্ধু নেই? আরে তো আমি তো সেই বন্ধুর কথা বলছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, এ আর চাচু মিলে তোমার মতো একটা ছোট কুটি পাই আনো, তারপর তাকে আমার বন্ধু বানাবো, আর পরে ওকে বিয়ে করব। পরশের কথা শুনে ইয়ানার কাছে উঠে গেল। মনে মনে কল্পনা করলো ওর আর আদ্রের বাচ্চা। এটাও সম্ভব? পরদিন ইয়ানা অফিসে গেলে সবাই ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আর মেয়েগুলো তো আরও বেশি করে তাকিয়েছিল, কেননা কালকে আদ্র যে কাজটা করলো সেটা দেখে অফিসের মেয়েগুলোর তো চোখ বেরিয়ে আসার উপক্রম। ওরা সবাই ইয়ানার উপর সেই ক্ষেপে আছে। ইয়ানা একবার সবার দিকে দেখে নিজের ডেস্কে চলে গেল। ব্যাপারটা কি? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? যেন মনে হচ্ছে আমি বড় কোনো ভুল করে ফেলেছি। ইয়ানার ভাবনার মাঝে ওর ডেস্কে কয়েকটা মেয়ে আসলো। এই, তুমি কি মনে করো নিজেকে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছো?
একদম সেই চেষ্টা করবা না, বুঝলে? মানে কি বলছেন আপনারা এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কচি খুকি, তুমি কিছুই বোঝো না। তুমি কি ভেবেছো কালকে আদ্র স্যার তোমায় কোলে নিয়েছিল বলে? এটা ভেবো না যে উনি তোমায় পছন্দ করে। আদ্র স্যার কোনো মেয়ের দিকে তাকায় না, ইভেন কোনো মেয়েকে পাত্তাই দেয় না। আর শোনো, একদম আদ্র স্যারকে হাত করার চেষ্টা করবে না, ওকে? মেয়েগুলোর কথা শুনে ইয়ানার তো হেব্বি রাগ হচ্ছে। এই মেয়েগুলো কি ভেবেছে আমি ওদের আদ্র স্যারের পেছনে ঘুরি? এই শোনেন, আপনারা আদ্র স্যার বলতে পাগল হতে পারেন, কিন্তু আমি নই। আর হ্যাঁ, কালকে আমি একটা প্রবলেমে পড়েছিলাম, তাই উনি আমায় হেল্প করেছে। তবে সেটা আমি করতে বলিনি, উনি নিজের ইচ্ছেতেই আমায় কোলে নিয়েছিল। ওকে? সে যাই বলো, আমাদের বিশ্বাস হয় না। তুমি নিশ্চয়ই এমন কিছু করেছিলে যে আদ্র স্যার তোমায় কোলে নিতে বাধ্য হয়েছিল। তবে এখন থেকে আদ্র স্যারের থেকে দূরে থাকবে, বুঝেছো? এই চলো সবাই। ইয়ানার কেন যেন ভীষণ রাগ হচ্ছে। মেয়েগুলোর কত বড় সাহস, ওকে বলছে ওর বরের থেকে দূরে থাকতে। মন তো চাইছিল এখনই বলে দিই যে তোমাদের আদ্র স্যার আমার বর হয়, কিন্তু না, এটা অফিস, এখানে পার্সোনাল জিনিস আনার কোনো মানেই হয় না। মিস ইয়ানা, এখনই আমার কেবিনে একটু আসুন। কালকে যে ফাইলটা আপনাকে দিয়েছিলাম সেটা নিয়ে। ওকে স্যার। ফোনটা রেখে ডেস্কের ওপর থেকে ফাইলটা নিয়ে ওনার কেবিনে নক করলাম। মে আই কামিং স্যার? ইয়েস। এই নিন আপনার ফাইল। ঠাস করে ফাইলটা টেবিলের উপরে রেখে দিল। কি ব্যাপার বলো তো, এত রেগে আছো কেন? আর বাই দ্য ওয়ে, তুমি এখনো ঠিক আছো? না মানে একটু আগে দেখলাম সবাই তোমার ডেস্কে যেভাবে গেল, আমি তো ভেবেছি তুমি এতক্ষণ কান্নাকাটি শুরু করে দিয়েছো। মানে? মানে এটা খুব সহজ, তুমি ওদের সবার ক্রাশ আর্দ্র চৌধুরীর কোলে উঠেছো, ওদের তো রাগ হবেই। আর আমি আসলে কাউকে পাত্তা দিই না, বুঝেছো? সে যেই হোক না কেন, তোমাকে কালকে কোলে নিয়েছি, এটা তোমার ভাগ্য। এই আর্দ্র চৌধুরীর কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই। দাও ফাইলটা, দাও। ওনার নিজের প্রতি ওনার এত অহংকার, এত অ্যাটিটিউড, ওনার এই ভাব যদি আমি না ছুটাই তবে আমার নামও ইনায়া না। শুধু আজকে একবার বাড়িতে যান, তারপর দেখবো আপনার এই অহংকার অ্যাটিটিউড কোথায় যায়। বিকেলের দিকে অফিস থেকে ইয়ানা বাড়ি চলে গেল। আর যাওয়ার আগে শপিং মল থেকে ওর প্ল্যান অনুযায়ী জিনিসপত্র কিনে নিয়ে গেল। আজকে বুঝবে মিস্টার আদ্র প্লেন কত উপর দিয়ে যায়। অফিস শেষে সন্ধ্যার একটু পর আদ্র আর অনেক বাসায় চলে গেল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে আদ্র একবার চারপাশে দেখে নিল, ইয়ানাকেও কোথাও দেখতে পেল না। তারপর পরশের রুমে উকি দিয়ে দেখলো ওখানেও নেই। তাহলে গেল কোথায় মেয়েটা? এসব ভাবনার মাঝেই আদ্র নিজের রুমে চলে আসলো। তারপর সামনে তাকিয়ে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। কেননা সামনে ইয়ানা দাঁড়িয়ে আছে, আর ইয়ানার পরনে পাতলা একটা শাড়ি, যেটা সামনে দিয়ে একদম গুছিয়ে নিয়েছে, যার দরুন ইয়ানার ফর্সা পেট আর নাভি দেখা যাচ্ছে। আর হাতা কাটা ব্লাউজ পরেছে, পেছনে পিঠ পুরোটাই দেখা যাচ্ছে, শুধু দুটো হুক দিয়ে ব্লাউজটা আটকানো আছে। আর ইয়ানার ফর্সা পিঠ পুরোটাই বিদ্যমান। ইয়ানাকে এই সাজে দেখে আদ্রের হালুয়া টাইট, কেন যেন অনেক গরম লাগছে। হাত দিয়ে গলার টাইটা ঢিলে করে ওপর থেকে কোটের বোতামটা খুলে শার্টের ওপরের দুটো বোতাম খুলে নিল আদ্র, কেননা ইয়ানাকে অনেক বেশি আবেদনময় লাগছে। ইয়ানা আস্তে করে কোমর দুলিয়ে হেঁটে আদ্রের কাছে আলতো স্বরে বলল, দিন। কি দেবো? ইয়ানার এভাবে কাছে আসায় আদ্র শুকনো একটা ঢোক গিলল, তারপর বলল, কি আবার, আপনার ব্যাগটা দিন আর গিয়ে ফ্রেশ হয়ে আসুন, যান। আদ্র যেন পুরোই রোবট হয়ে গেছে, মাথা কাজ করছে না, কেমন হ্যাং হয়ে গেছে। ইয়ানার কথা মতো আদ্র ব্যাগটা ইয়ানার হাতে দিয়ে ওর দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আর গিয়েই ওয়াশরুমের দরজার সাথে টকাশ করে একটা ধাক্কা খেলো। আদ্র সামনে তাকিয়ে দেখলো দরজা, তাড়াতাড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। ওদিকে আদ্রের এমন অবস্থা দেখে ইয়ানা তো হাসতে হাসতে শেষ। খুব তো অফিসে বলেছিল ওনার নাকি কোনো মেয়ের উপর ইন্টারেস্ট নেই, কত বিশ্বাস নিজের উপর। এখন কি হলো? দিয়েছি মাথা খারাপ করে। এখন দেখি মিস্টার আদ্র আপনি কি করেন। আজকে যদি আপনার ইচ্ছে ধর না করি তবে আমার নামও ইনায়া নয়। ওদিকে আদ্র দরজার সাথে হেলান দিয়ে বুকের বাঁ পাশে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কি দেখলাম আমি? এটা দেখি পুরো আগুন সুন্দরী, এই জন্য হয়তো বলে ঘরের বউয়ের সাথে কোনোদিন পাঙ্গা নিতে হয় না, দরকারে ফেসে যেতে হয়। না আদ্র, এইভাবে হেরে গেলে চলবে না। ফোকাস, নিজেকে কন্ট্রোল কর।
তুইও দেখিয়ে দে, তুইও আদ্র চৌধুরী। এভাবে কোনো মেয়েকে দেখে গলে গেলে চলবে না। কিন্তু আসলে ইয়ানাকে সেই লাগতেছিল। আদ্রর ভাবনার মাঝে ইয়ানা ওকে ডাকলো। শুনুন না, জলদি আসুন, আমি তো অপেক্ষা করছি নাকি। আবার ডাকছে গারে। সুন্দরী বউয়ের এই রূপ দেখলে আমি কেন, বড় বড় মহাপুরুষরাও গলে যাবে। নিজেকে অনেকভাবে বুঝিয়ে আদ্র চোখে মুখে পানি দিয়ে নিজেকে শক্ত করে গম্ভীর মুখ করে বাইরে বেরোলো। কিন্তু ইয়ানাকে আবার এই রূপে দেখে ও ভেতরে ভেতরে আইসক্রিমের মতো গলে গলে পড়ছে। ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে, যার দরুন ওর ফর্সা খোলা পিঠটা দেখা যাচ্ছে। আদ্র যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। আলতো পায়ে ইয়ানার কাছে গেল, পেছন থেকে একদম ইয়ানার গায়ের সাথে ঘেঁষে দাঁড়িয়ে নিজের মুখটা ইয়ানার ঘাড়ের কাছে নিয়ে জোরে একটা শ্বাস নিল। কি সুন্দর একটা ঘ্রাণ। আদ্রের ঠোঁটটা যখনই ইয়ানার পিঠে লাগবে ভাব, তখনই ফট করে ইয়ানা ঘুরে গেল। আর অমনি আদ্র শটাং হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, যেন স্কুলের পিটিতে দাঁড়িয়েছে, একটু নড়লেই স্যার মারবে। এ কি, আপনি এখানে কি করছেন? আর আমার এত কাছে এসেছেন কেন? কি চাই? কই, কিছু তো না। আমি আসলে দেখছিলাম তুমি কি পারফিউম লাগিয়েছো। আসলে স্মেলটা অনেক সুন্দর। কোন ব্র্যান্ড? হ্যাঁ, বলছি কোন ব্র্যান্ড, নাম কি? কোন ব্র্যান্ড? আসলে কি বলুন তো, আমি কোনো পারফিউম লাগাইনি, তাহলে আপনি স্মেল পেলেন কিভাবে? এই রে, ধরা পড়ে গেলাম নাকি? না, আসলে আমি সুন্দর একটা স্মেল পেলাম, তো তাই ভাবছি তুমি হয়তো কোনো পারফিউম লাগিয়েছো। কন্ট্রোল আদ্র, কন্ট্রোল। এ কি, আপনি এমন ভাবে ঘামছেন কেন? আর কি সব বিড়বিড় করছেন? এসিটা কি একটু বাড়িয়ে দিব? এখন আমি যেটা করব তার জন্য আমার কিন্তু কোনো দোষ নেই, সব দোষ তোমার। আমি কিছু জানি না। মানে আপনি কি? ইয়ানা আর কিছু বলতে পারলো না। তার আগেই আদ্র ইয়ানার খোলা কোমরে ওর হাতটা দিয়ে শক্ত করে চেপে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর ইয়ানার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এরপর থেকে এই রূপে আমার সামনে আসার আগে ভেবে চিন্তে আসবে, কেননা প্রতিবার তো আর তোমায় ছেড়ে দেবো না।